গল্প একগুচ্ছ ভালোবাসা। লেখনীতে অর্নিশা সাথী। শেষ পর্ব। কি হলো? ধোয়াও আধারের হাত। কথাটা বলেই তৈমুর ঠোঁট কামড়ে হাসে। আধার তখনও জোনাকির দিকে তাকানো। জোনাকি শক্ত কণ্ঠে বলে, এখানে বর স্বচ্ছ ভাইয়া, আমরা তার হাত ধুইয়েই টাকা নেব। আধারের হাত ধোয়ালে 3 গুণ পাবে বললামই তো। নয়তো 1 টাকাও না। আমরা নিজেরাই নিজেদের হাত ধুয়ে নিতে পারি। জোনাকি স্বচ্ছর হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। বলে, লাগবে না টাকা। জোনাকি চলে যাওয়ার জন্য 2 কদম বাড়াতেই রিমু বলে, আমি ধুইয়ে দিচ্ছি হাত। থেমে যায় জোনাকি। রিমু কি সত্যি সত্যিই ধুয়ে দিবে হাত? স্পর্শ করবে আধারকে। পেছনে ফিরে আবার তাকায় জোনাকি। তৈমুর মৃদু হাসে জোনাকির চাহনি দেখে। তারপর বলে, উহু, এই চান্স শুধু জোনাকির। রিমু বিরক্ত হলো। যে হাত ধোয়াতে চায় না তাকে দিয়ে জোর করে কেন ধোয়াবে? ও নিজে তো চাচ্ছে ধুইয়ে দিতে, তাহলে ওকে ধোয়াতে দিবে না কেন? আশ্চর্য। মিতু এবার জোনাকিকে জোর করতে থাকে হাত ধোয়ানোর জন্য। না হলে 1 টাকাও পাবে না ওরা। মিতুর রিকোয়েস্ট ফেলতে পারে না জোনাকি। ফের আধারের মুখোমুখি গিয়ে বসে। তারপর বলে, দেখি আপনার কোটের হাতা উপরে তুলুন। আধার বাধ্য ছেলের মতো নিজের ডান হাতের কোটের হাতা টেনে উপরে তোলে। জোনাকি আশ্চর্য হয়ে তাকায়। কিছুক্ষণ আগে রিমু হাত ধোয়াতে যাওয়ার সময় তো উঠে চলে যাচ্ছিল, তাহলে জোনাকির বেলা যাচ্ছে না কেন? উল্টো জোনাকি কোটের হাতা তুলতে বলতেই সাথে সাথে হাতা তুলে ফেলে। রিমু দাঁতে দাঁত চেপে ধরল। ব্যাপারটা ওর নিজেরও নজর এড়ায়নি। তৈমুর তো প্রথম থেকেই মজা নিচ্ছে। জোনাকি কোনো কথা না বলে চুপচাপ আধারের হাতে সাবান মাখিয়ে ধুইয়ে দেয়। রিমু স্বচ্ছর হাত ধুইয়ে দেয়। মিতু বলে, এবার আমাদের টাকা। তৈমুর পকেট থেকে টাকা বের করে জোনাকির হাতে দেয়। জোনাকি টাকা নিয়ে চলে আসতে নিলেই শাড়ির আঁচলে টান বাজে। পেছনে ফিরে তাকায় জোনাকি। আধার জোনাকির শাড়ির আঁচল টেনে তা দিয়ে হাত মুছে বলল, হাত মোছাতে ভুলে গিয়েছিলে। কথাটা বলে আধার নিজেই সেখান থেকে উঠে চলে যায়। আহাম্মক হয়ে দাঁড়িয়ে রয় জোনাকি, মুচকি হাসে তৈমুর। অন্যদিকে রাগে ফেটে পড়ে রিমু। বিদায়ের বেলা ঘনিয়ে আসতেই বুক ভার হয়ে আসে জলের। জোনাকি তো অন্য ঘরে বসে সে কখন থেকে কেঁদে যাচ্ছে। জলকে নিয়ে যাওয়ার পালা এবারে। রিমু নাহার ওরা জলকে নিয়ে ড্রয়িং রুমে আসে। আনিসুজ্জামান মেয়েকে শাহাদাত এবং স্বচ্ছর হাতে তুলে দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়ে। বাবার কান্নায় নিজেকে আর ধরে রাখতে পারে না জল। বাবার গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নাহার ভেতরের ঘর থেকে জাহানারাকে জলের কাছে নিয়ে আসে। বাবাকে ছেড়ে এবার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে জল। অনেক সময় চলে যাওয়ার পরেও জোনাকিকে না দেখে এদিকে সেদিকে খুঁজতে থাকে। রাফিন বলে, তোমাদের ঘরে দরজা বন্ধ করে বসে আছে ও, আসবে না। জল এলোমেলো পায়ে সে ঘরের সামনে এসে দাঁড়ায়। দরজায় দাঁড়িয়ে বেশ কবার ডাকে। কোনো সাড়া দেয় না জোনাকি। জল এবার দরজা ধাক্কা দিয়ে বলে, বের হবি না জোনাকি? চলে যাচ্ছি তো আমি, আর আগের মতো ফিরবো না এ বাড়িতে। সব সময় অতিথি হয়ে আসতে হবে। দেখ জোনাকি, কাঁদছি আমি, এখনো দরজা খুলবি না তুই? জোনাকির কোনো সাড়া নেই। নাহার জলকে নিয়ে চলে আসার জন্য ঘুরতেই খট করে দরজা খোলার শব্দ হয়। জল পেছনে ঘুরার আগেই জোনাকি পেছনে থেকে ওকে জাপটে ধরে শব্দ করে কাঁদে। বলে, তুই যাস না আপুই, আমার রাতে ঘুম হবে না তো। তুই জানিস না আমার একা ঘরে ঘুমাতে ভয় লাগে। আমি কাকে নিয়ে ঘুমাবো? ভয় পেলে কে আমাকে সাহস দিবে? প্লিজ আপুই, তুই যাস না আমাকে ছেড়ে। জল কাঁদছে, কাদার ফলে কিছু বলতে পারছে না। এদিকে রাত হয়ে আসছে। এবার ওকে নিয়ে যাবার পালা। নিশি এসে আগলে ধরে জলকে। চলে যেতে চায় বাসা থেকে। জোনাকি সেখানেই দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে থাকে। সিঁড়ি অবধি যেতেই জ্ঞান হারায় জল। তৈমুর ইশারা করতেই স্বচ্ছ জলকে কোলে তুলে নিয়ে নেমে যায় সিঁড়ি দিয়ে। জাহানারা এবং আনিসুজ্জামান দুজনেই গাড়ি অবধি এসে মেয়েকে বিদায় দেয়। ফুলে সজ্জিত কক্ষে বসে বসে ঘুমে ঢলছে জল। এ ঘরে ওকে বসিয়ে দিয়ে গেছে ঘন্টা 2 হবে। পুরো ঘরে মোমবাতির আলোয় আলোকিত। ফুলের গন্ধ মো করছে ঘরটা। এদিকে ঘুমে তাকাতে পারছে না জল। এক পর্যায়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে।
জল ঘুমানোরও পাক্কা 40 মিনিট পর দরজা খুলে ঘরে ঢুকে স্বচ্ছ ধীর পায়ে এগিয়ে আসে বিছানার কাছে। দেখতে পায় জল ঘুমাচ্ছে, চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। স্বচ্ছর ইচ্ছে করল না জলকে জাগাতে, তাই নিঃশব্দে নিজে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। নীরবে বিছানায় উঠে জলের দিলে ঝুঁকে দেখতে লাগলো অপলক। চোখ মুখে গরম নিঃশ্বাস পড়ায় ঘুম ভেঙে যায় জলের। মুখের সামনে স্বচ্ছকে ঝুঁকে থাকতে দেখে তাড়াহুড়ো করে উঠে বসে। অপ্রস্তুত হয়ে যায় স্বচ্ছ। জল আমতা আমতা করে বলে, সরি আসলে ঘুম ঘুম পাচ্ছিল। স্বচ্ছ প্রথমেই কিছু না বলে পকেট থেকে চেনো বের করে পরিয়ে দেয় জলের গলায়। তারপর বলে, সমস্যা নেই, ঘুমাও। তোমাকে দেখেই তো ক্লান্ত মনে হচ্ছে। জল ভয়ার্ত স্বরে প্রশ্ন করে, ঘুমাবো? হ্যাঁ, শুয়ে পড়ো। জল আবার গুটিসুটি মেরে শুয়ে পড়ে। শরীর কাঁপছে ওর। স্বচ্ছ নিজেও জলের পাশে শুয়ে জলকে টেনে নিজের কাছে নিয়ে আসে। বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, এতদিন কোলবালিশ জড়িয়ে ঘুমিয়েছি, এখন আস্ত একটা বউ আছে তাই রোজ বউকে জড়িয়েই ঘুমাবো। কথাটা বলে আলতো করে চুমু খায় জলের কপালে। লোকটার স্পর্শে কাঁপুনি শুরু হয় জলের। কপাল থেকে ঠোঁট সরিয়ে ঠোঁটে কয়েক সেকেন্ডের জন্য চুমু খেয়ে জাপটে ধরে শুয়ে পড়ে। তারপর আবার চোখ খুলে বলে, আজ ক্লান্ত তুমি, তাই আজকের দিনটা ছাড় দিলাম। এরপর আর নো ছাড়াছাড়ি। আজ রাতটা ঘুমাও, কাল থেকে অনলি ভালোবাসাবাসি। হাতে গোলাপি রঙের জর্জেট ওড়নার এক টুকরো ছেঁড়া অংশ নিয়ে বসে আছে আধার। জোনাকির ওড়নার অংশ এটা। কাল জোনাকিকে নিয়ে একটা মিটিংয়ে গিয়েছিল ও। সেখান থেকে ফিরতে ফিরতে লেট হওয়াতে নিজেই জোনাকিকে বাসায় পৌঁছে দেয়। কেননা ওর তাড়া ছিল বাসায় যাওয়ার। জলের হলুদ যে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামতে গিয়ে এই অংশটা গাড়ির দরজার সাথে আটকা পড়ে ছিঁড়ে যায়। সেখান থেকে ছাড়িয়ে নিয়েছে এটা। খুবই তুচ্ছ একটা জিনিস, কিন্তু আধারের কাছে বেশ মূল্যবান মনে হচ্ছে। খুব যত্নে রেখেছে এই একদিন। হুট করেই আধারের মনে পড়ে গেল আজ বিকেলের ঘটনা। জোনাকির আঁচল টেনে হাত মোছাটা যেন দুর্দান্ত একটা মোমেন্ট ছিল আধারের কাছে। মেয়েটা যখন ভয় ভয় চেহারা নিয়ে তাকায় ওর দিকে, তখন মেয়েটার ওই ভয়ার্ত চেহারায় হারিয়ে যেতে ইচ্ছে করে আধারের। মনে হয় অনন্তকাল এই মেয়েটার মায় পড়ে কাটিয়ে দিতে পারবে ও। আধারের এ সকল ভাবনার মাঝেই ওর পাশে এসে বসে তৈমুর। আধার দ্রুত ওড়নার অংশটা হাতের মুঠোয় বন্দি করে ফেলে। তা দেখে তৈমুর নিঃশব্দে হাসে। আধার বলে, কিছু বলবে তৈমুর ভাই? রাত তো অনেক হয়েছে শালাবাবু, এখনো না ঘুমিয়ে সুইমিং পুলে বসে বসে কি এত ভাবছো? এমনি বসে আছি। স্বচ্ছ তোমার ছোট ভাই, অথচ দেখো সে ছক্কা মেরে দিয়েছে। এই মুহূর্তে বউ নিয়ে বাসর ঘরে আছে। আর তুমি বড় ভাই হয়ে একটা মেয়ের ওড়নার ছেঁড়া অংশ হাতে করে সেই মেয়েটাকে নিয়ে ভাবছো। প্রত্যুত্তরে কিছু বলে না আধার। তৈমুর ফের বলে, মিস করে গেলে শালাবাবু, আজকে বিয়েতে মতো দিলে তুমিও এখন বউ নিয়ে বাসর ঘরে থাকতে, অন্য মেয়ের চিন্তা ভাবনা মস্তিষ্কে নিয়ে সুইমিং পুলে বসে থাকতে না। সেরকম কিছু না। কেমন কিছু তাহলে? উত্তর করল না আধার। তৈমুর ঠোঁট কামড়ে হাসে। আধার এই মুহূর্তে কিছু একটা বলবে সেটা সিওর তৈমুর। তাই তো চুপচাপ পাশে বসে রইল। কিছু মিনিট গড়াতেই আধার থমথমে গলায় বলল, আই থিঙ্ক আই ওয়ান্ট হার। কথাটা বলে আর এক মুহূর্ত বসে থাকলো না আধার। হনহনিয়ে চলে যায়। তৈমুর সেখানে বসেই আধারের চলে যাওয়া দেখে মৃদু হাসল তৈমুর। এই দুজনের জুটি হলে ভালোই মানাবে বলে মনে করল তৈমুর। আধার জোনাকিকে তো পাশাপাশি কাছাকাছি বেশ লাগে ওর। প্রচণ্ড জ্বরে কাবু জোনাকি। দুদিন হলো অফিস কামাই যাচ্ছে। জল আর স্বচ্ছ কালকেই এ বাসা থেকে ঘুরে গিয়েছে। আনিসুজ্জামানকে নিয়ে হসপিটালে যাওয়ার ডেট আজকে। অথচ জোনাকি বিছানা থেকে উঠতে পারছে না ক্লান্ত শরীর নিয়ে। জ্বর এখন কিছুটা কম থাকলেও শরীর এখনো ফুরবল। জাহানারা বেশ কিছুক্ষণ বসে জোনাকির মাথায় জলপট্টি দিচ্ছে। জ্বর হালকা হয়ে এসেছে অনেকটা। জাহানারা বলল, আজকে তো তোর বাবাকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা ছিল, তুই তো অসুস্থ আজ। তুমি বাবাকে নিয়ে যাও। আমার সমস্যা হবে না তোকে একা রেখে। জ্বর নেই তো, তুমি যাও। জাহানারা আর দ্বিমত করল না। আনিসুজ্জামানকে নিয়ে বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে।
জোনাকি ভালো করে দরজা লক করে আবার বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। ঘণ্টা তিনেক বাদে জাহানারার নাম্বারে ফোন করে খোঁজ নেয় জোনাকি। 12 নাম্বার সিরিয়ালে আছে, এখন 10 চলছে। তীব্র রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় জোনাকির। মুখের উপর থেকে কাঁথা সরিয়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একজন লোক বলল, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন। আপনি কি জোনাকি বলছেন? একজন ভদ্রলোক এবং মহিলা অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে নেওয়া হচ্ছে, ফোনটা উনাদের থেকে পেয়েছি। আপনি কি উনার পরিচিত? কাইন্ডলি উনাদের পরিবারকে খবরটা জানিয়ে দিবেন। মুহূর্তেই ঘুম ছুটে যায় জোনাকির। শোয়া থেকে উঠে বসে। দুহাতে চোখ কচলে ভালো করে নাম্বারটা দেখে আনিসুজ্জামানের নাম্বার। সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করে জোনাকির। ততক্ষণে ফোনের ওপাশের ব্যক্তি হ্যালো হ্যালো করছেন। জোনাকি কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করল, কোন হসপিটালে নেওয়া হচ্ছে? আপনি কে হন উনাদের? জোনাকি কান্নারত স্বরে বলল, মেয়ে। লোকটা সময় না নিয়ে দ্রুত হসপিটালের নাম বলে ফোন রেখে দেন। জোনাকির অবস্থা পাগল প্রায়। কি করবে? কাকে বলবে? ভাবতে ভাবতেই কয়েক সেকেন্ড গড়ালো। বিছানার কাছ থেকে উড়োনাটা গায়ে জড়িয়ে ফোন আর পার্স নিয়ে ফ্ল্যাট তালা মেরে নিচে নেমে যায় দ্রুত। আধ ঘন্টার মাঝেই হসপিটালে পৌঁছে বাবার নাম্বারে ফোন দেয় জোনাকি। সেই লোকটা ফোন রিসিভ করে 3rd ফ্লোরে অটির সামনে যেতে বললেন। জোনাকি লিফটের কথা বেমালুম ভুলে সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠে। গায়ে তখনও হালকা জ্বর থাকায় কয়েক সিঁড়ি উঠতেই ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু থেমে থাকে নাও। অটির সামনে গিয়ে দাঁড়াতেই একজন মধ্যবয়সী মহিলা এবং পুরুষ এগিয়ে আসে জোনাকির দিকে। মহিলাটা প্রশ্ন করেন, তুমি জোনাকি? হ্যাঁ হ্যাঁ। আমার আমার বাবা মা কোথায়? ওরা ঠিক আছে। পুরুষটি বলেন, তোমার বাবার অপারেশন চলছে। আর আর মা? মা কোথায় আমার? মহিলাটা জোনাকিকে একপাশ থেকে আগলে নিয়ে বলে, শান্ত হও মা, তোমার মা বেঁচে নেই। স্পট ডেথ। পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে এলো জোনাকির। জাহানারা নেই কথাটা মাথায় আসতেই মা বলে চিৎকার করে কেঁদে উঠল। মহিলাটা বুকের সাথে আগলে নিলেন ওকে। প্রশ্ন করলেন, তোমার বাড়িতে আর কেউ নেই মা? তুমি একাই? এই মুহূর্তে এসে জোনাকির জলের কথা মনে হলো। ফোন বের করে ডায়াল করে জলের নাম্বারে। একবার, দুবার, তিনবার। জল ফোন তুলল না। এরপর ট্রাই করল স্বচ্ছ নাম্বারে। স্বচ্ছর ফোন বন্ধ। জোনাকির এই মুহূর্তে নিজেকে পাগল পাগল লাগছে। আধারের কথা মাথায় আসতেই দ্রুত আধারের নাম্বারে ডায়াল করে। কয়েকবার রিং হতেই রিসিভ হয় ফোন। জোনাকি কেঁদেই যাচ্ছে। কাদার ফলে কথা বলতে পারছে না। আধার অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, জোনাকি আর ইউ ওকে? জ্বর সেরেছে তোমার? বেশি শরীর খারাপ লাগছে? কাঁদছো কেন? আমার মা। আন্টি। কি হয়েছে আন্টির? ঠিক আছে উনি। আর নেই। স্তব্ধ হয়ে যায় আধার। জোনাকির থেকে ঠিকানা নিয়ে দ্রুত বেরিয়ে যায় অফিস থেকে। স্বচ্ছর ফোন বন্ধ আর জল ফোন তুলছে না দেখে বাসার নাম্বারে ফোন করে জানিয়ে দেয় ও। আনিসুজ্জামানও মারা যায়। বাঁচানো যায়নি তাকে। একই সাথে বাবা মা দুজনকে হারিয়ে শোকে পাথর হয়ে যায় জোনাকি। অতিরিক্ত কান্নার ফলে মাথা যন্ত্রণা করছে। শরীরে জ্বরটা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। হসপিটালের করিডোরে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে একধানে তাকিয়ে আছে জোনাকি। কিছু মুহূর্ত বাদেই হাজির হলো আধার। দৌড়ে জোনাকির সামনে গিয়ে বসল। জোনাকির দুই গালে হাত রেখে জিজ্ঞেস করল, আঙ্কেলের কি অবস্থা জোনাকি? উনি ঠিক আছে। আর আন্টি? আমি অনাথ হয়ে গেলাম স্যার। একই সঙ্গে বাবা মা দুজনেই আমাকে চিরতরে একা করে দিয়ে না ফেরার দেশে চলে গেল। কথাটা বলেই ডুকরে কেঁদে উঠে জোনাকি। আধারের বুক ভারী হয়ে আসলো। বাবা মা না থাকার যন্ত্রণা আধার খুব ভালো করেই জানে। কাঁদতে কাঁদতে আধারের বুকে ঢলে পড়ে জ্ঞান হারায় জোনাকি। মৃতদেহ বাসায় নিয়ে আসা হয়েছে। হসপিটালের সব ফর্মালিটি আধার নিজেই ফিল আপ করেছে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনে জোনাকিদের ছোট্ট বাসাটা গিজগিজ করছে। জোনাকির সকল আত্মীয় স্বজন ঢাকাতেই থাকে। তাই আর আনিসুজ্জামান এবং জাহানারার মৃতদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়নি। কান্নাকাটির রোল পড়েছে। জোনাকির চাচা ফুপু, মামা খালারা প্রলাপ করে কাঁদছে। জলের পাগলামি বাড়ছে।
ওকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না, বারবার মৃতদেহ ধরে কাঁদতে যায়। নিশি আর রাজিয়া ধরে রেখেছে ওকে। রাজিয়া বুকের সাথে আগলে রেখে বোঝানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু এ সময়ে কি কোনো বোঝ আসে? যার বাবা মা না থাকে সেই তো বোঝে বাবা মা না থাকার কি কষ্ট। দাফন করার জন্য মৃতদেহ নিয়ে যাওয়ার সময় হয়ে এলো। যাওয়ার আগে জল আর জোনাকির কান্নায় কেঁদেছে সেখানকার প্রতিটি মানুষ। দুই বোন যেন বাবা মাকে কিছুতেই যেতে দিবে না, ওভাবেই রেখে দিবে নিজের কাছে। চাইলেই কি আর তাদের রাখা যায়? নিয়মানুসারে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছেন দুজন। তাদের ধরে রাখার সাধ্যি যে আর কারো নাই। আনিসুজ্জামান এবং জাহানারার লাশ নিয়ে যায় দাফন করার জন্য। জলকে সামলাচ্ছে রাজিয়া আর নাহার। ওদিকে জোনাকি বারবার জ্ঞান হারাচ্ছে, শরীর পুড়ে যাচ্ছে জ্বরে, মুখটা ফ্যাকাসে হয়ে একটুখানি হয়ে আছে। জোনাকির পাশে রিমু আর মিতু আছে। জোনাকির বাবা মায়ের মৃত্যুর আজ 4 দিন। 3 দিনের দিনই মিলাদ পড়িয়ে গরিব অসহায়দের খাইয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসা এতিমখানায়ও খাবার পাঠানো হয়েছে। জোনাকি ওর বাবা মায়ের ঘরে বসে তাদের ছবি বুকে জড়িয়ে কাঁদছে, বাবা মাকে ভীষণ মিস করছে ও। জল এসে পাশে বসলো। ও এখন নিজেকে সামলে নিয়েছে খানিকটা, জোনাকির জন্যই। জল যদি এখন জোনাকির সামনে কান্নাকাটি করে তাহলে জোনাকিকে কে সামলাবে? জোনাকির যে এই দুনিয়াতে এখনো ছাড়া আর কেউ নেই, এই চিন্তা করেই নিজেকে শক্ত করেছে জল। তবু আড়ালে আবডালে ঠিকই কেঁদে বুক ভাসাচ্ছে বাবা মায়ের জন্য। জোনাকি ছবিটা বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদছে। জল কাঁধে হাত রেখে বলল, কাঁদিস না জোনাকি, কত বোঝাবো বল। এভাবে কাঁদলে যে বাবা মাও কষ্ট পাবে, ওরা তো আমাদের সব সময় হাসি খুশি দেখতে চেয়েছে, এখন আমরা যদি কেঁদে বুক ভাসাই তাহলে ওরা শান্তি পাবে। হয়তো শারীরিকভাবে আমাদের কাছে নেই, কিন্তু আত্মিকভাবে তো আমাদের কাছেই আছে বল। মিশে আছে তো আমাদের আত্মার সাথে। আমার ভীষণ কষ্ট হচ্ছে আপুই, আমাকে একা করে কেন চলে গেল বাবা মা? আমাকেও তো সাথে নিতে পারতো বল। আমি কিভাবে থাকবো ওদের ছাড়া? জল বোনকে বুকে জাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। নিশি আর রাজিয়া ঘরে আসে সে সময় দুই বোনকে কাঁদতে দেখে কাছে এগিয়ে যায় ওরা। রাজিয়া জলকে কঠোর স্বরে বলে, তোমাকে না বলেছি একদম কাঁদবে না? তুমি কাঁদলে জোনাকিকে কে সামলাবে? শাশুড়ির মৃদু ধমকে জল কান্না থামায়। রাজিয়া জোনাকির পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বলে, কেঁদো না, আল্লাহর কাছে দোয়া করো যাতে উনারা জান্নাতবাসী হয়। আর তুমি একা কে বলেছে? জল, তোমার বড় বোন আছে না? আমরা সবাই আছি না? আমরা সবাই তো তোমার কাছেরই। নিজেকে একদম একা ভাববে না। জোনাকি তখনও ফুপাচ্ছে। নিশি জোনাকির মাথায় হাত রেখে বলল, এখন রেডি হও তো, আজ থেকে তুমি আমাদের সাথে স্বপ্ননীরেই থাকবে। আমি এ বাসাতেই থাকবো। এখানে আমার বাবা মায়ের অজস্র স্মৃতি আছে, সেগুলো ছেড়ে যেতে পারবো না আমি। তুই একা থাকতে পারবি না জোনাকি, তুই আমার সাথেই থাকবি। তোকে একা রাখবো না আমি। প্লিজ আপুই, আমি যাব না। বাবা মায়ের এই শেষ স্মৃতি চিহ্নটুকু আগলেই বাঁচতে চাই আমি। এইটুকু থেকে দূরে সরাস না আমাকে। বাসাটা তোমাদেরই থাকবে। যখন ইচ্ছে হবে এসে দুই বোন ঘুরে যাবে, সমস্যা নেই তো। রাজিয়ার কথায় নিশি আর জল সম্মতি জানায়। স্বচ্ছ ঘরে প্রবেশ করে তখন। জোনাকিকে এখনো ওভাবে বসে থাকতে দেখে বলল, কি ব্যাপার এখনো রেডি হওনি? জোনাকি সৎসকে বলল, ভাইয়া সবাইকে বোঝান না, আমি যাব না। আমি আমাদের বাড়িতেই থাকবো, আমার কোনো সমস্যা হবে না। সে কি কথা জোনাকি? তুমি ভাবলে কি করে তোমাকে একা ফেলে আমরা চলে যাব? জলদি রেড হও, কয়েকদিন পর আবার আমরা সবাই মিলে এসে এই বাড়ি থেকে ঘুরে যাব। সবার এত এত অনুরোধ আর ফেলতে পারে না জোনাকি। জল জোনাকি দুইজনে মিলে জোনাকির সকল প্রয়োজনীয় জিনিসপত্র গোছগাছ করে নেয়। তারপর সবাই একসাথে বেরিয়ে পড়ে স্বপ্ননীরের উদ্দেশ্যে। জোনাকির বাবা মা মারা যাওয়ার মাস দেড়েক পেরিয়েছে, জোনাকি এখনো স্বপ্ন নীরেই আছে। এত বড় বাড়িতে সবাই থাকা সত্ত্বেও জোনাকির দম বন্ধ হয়ে আসে। পাশে জল থাকাতেও ভালো লাগে না। মনটা যে ওদের সেই ছোট্ট ফ্ল্যাটটাতেই পড়ে আছে। কয়েকদিন ধরেই মন পুড়ে যাচ্ছে নিজেদের বাসায় যাওয়ার জন্য। জোনাকি বেশ অনুরোধ করে জলকে রাজি করাই।
জোনাকি আজ ভীষণ খুশি। ও নিজের বাড়িতে যাবে, সেখানে যেভাবে ইচ্ছে থাকবে। হ্যাঁ, বাবা মাকে ছাড়া থাকতে কষ্ট হবে, কিন্তু তাদের স্মৃতি আগলে ধরেই তো থাকতে পারবে। স্বপ্ন নীড়ের কোনো সদস্য রাজি ছিল না, মতো দেয়নি প্রথমে, কিন্তু জোনাকির জেদের কাছে হার মানে। এখন জোনাকি যেহেতু স্বাভাবিক হয়েছে, তাই চিন্তা কিছুটা হলেও কমেছে। ব্যাগপত্র গুছিয়ে নিচে ড্রয়িং রুমে চলে আসে জোনাকি। সাথে জল আসে। কাল দুই বোন মিলে গিয়ে ফ্ল্যাট পরিষ্কার করে এসেছে, সাথে সারা মাসের শুকনো বাজার করে রেখে এসেছে। স্ন্যাক্স আইটেমও আছে বেশ কিছু। কিছু মাছ মাংসে ফ্রিজ ভর্তি করে রেখে এসেছে জল। জোনাকির কোনো বারণ শুনেনি স্বচ্ছ। নিজের হাতেই সব বাজার সদাই করে দিয়েছে এসেছে ও। শুধু শাকসবজি কিনে রাখেনি, সেগুলো তো আবার নষ্ট হয়ে যাবে। তাই যখন যেটা খাবে জোনাকি কিনেই নিবে। স্বচ্ছ, শাহাদাত, তৈমুর সবাই এই সময়ে অফিসে। আমিনা বেগম জোনাকিকে নিয়ে সোফায় বসলো, এটা সেটা বোঝাচ্ছে। একা ফ্ল্যাটে থাকবে, তাই আগেভাগেই সতর্ক অবলম্বন করে চলতে বলছে। রাজিয়া আর নিশি কিচেন থেকে বড় দুটো টিফিন বক্স আর এমনি কয়েকটা বক্স হাতে করে নিয়ে আসলো। সেগুলো আলাদা একটা ব্যাগে ভরতে ভরতে রাজিয়া বলল, এখানে বেশ কয়েক আইটেমের খাবার দিয়ে দিচ্ছি, তোমার ৩-৪ দিন অনায়াসে হয়ে যাবে। সারা দিন পর অফিস থেকে ফিরে যেদিন যেটা ইচ্ছা সেটা ফ্রিজ থেকে নামিয়ে গরম করে খাবে। কয়েকদিন রান্নাবান্নার ঝামেলা একদম নেই। আমি রান্না জানি তো আন্টি, কষ্ট করে এত কিছু রান্না করে দেওয়ার কোনো দরকার ছিল না। রাজিয়া চোখ পাকিয়ে বলে, কিসের কষ্ট? এইটুকুন রাঁধতে আবার কষ্ট কিসের? মেয়ের জন্যই তো রেঁধেছি। রাজিয়ার কথায় জোনাকি আর জলের চোখে অশ্রু জমে। যে রাজিয়া প্রথম দিন জোনাকিকে এ বাড়িতে থেকে পছন্দ করেনি, সেই রাজিয়া জোনাকিকে আজ মেয়ে বলছে। নিশি বুঝতে পারছে দুই বোন আর একটু হলেই কাঁদবে। তাই প্রসঙ্গ পাল্টে জলকে উদ্দেশ্য করে বলে, জোনাকির প্রয়োজনীয় সব গুছিয়ে দিয়েছ তো? জল মাথা নাড়ে। সে সময়ে কলিং বেল বেজে উঠে। আফজাল চাচা গিয়ে দরজা খুলে দিল। আধার দরজার বাইরে দাঁড়িয়েই বলল, জোনাকিকে আসতে বলো চাচা, আমি গাড়িতে অপেক্ষা করছি। আফজাল চাচা সম্মতি জানিয়ে ভেতরে এসে বলল, আধার বাবাই গাড়িতে অপেক্ষা করতাছে। জোনাকি মারে যাইতে কইছে। দেও দেহি তোমার ব্যাগপত্র আমি গাড়িতে রাইখা আহি, ওই রেহানা ওই ব্যাগ দুইটা তুই লইয়া আয়। আফজাল চাচা আর রেহানা মিলে সবগুলো ব্যাগপত্র নিয়ে চলে গেলেন। জোনাকির অস্বস্তি হচ্ছে। জোনাকি লক্ষ্য করেছে আধার আগের থেকে বেশ নরম হয়েছে জোনাকির প্রতি। আর সেজন্যেই যেন ওর অস্বস্তিটা বেড়েছে। কেমন অদ্ভুত দৃষ্টিতে এক এক সময় তাকিয়ে থাকে লোকটা। তৈমুরও কেমন আধারকে নিয়ে খোঁচা মেরে কথা বলে, আধার হাসে তখন। অথচ জোনাকির মতে লোকটার তখন রেগে যাওয়ার কথা। কিন্তু সে রেগে না গিয়ে হাসে কেন? ভেবে পায় না জোনাকি। নিশি বলল, ভাই অপেক্ষা করছে, চলো, ও তোমায় বাসায় পৌঁছে দিয়ে আসবে। জোনাকি মাথা নাড়িয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। পেছনে পেছনে নিশি, জল, রাজিয়া তিনজনেই আসে ওকে বিদায় দিতে। সন্ধ্যা 7:30 নাগাদ জোনাকি নিজেদের ফ্ল্যাটে এসে পৌঁছায়। ওখান থেকে মাগরিবের আগে আগে বেরিয়েছিল, রাস্তায় জ্যাম থাকায় খানিকটা দেরি হলো আসতে। আধার সবগুলো ব্যাগ জোনাকির ফ্ল্যাটের সামনে রেখে দিয়ে বলল, এখন আসি, সাবধানে থাকবেন। আর রাতের বেলা কেউ ডোরবেল বাজালে দরজা খুলবেন না একদম। কোনো সমস্যা হলে আমাকে বা বাসায় ফোন দিবেন, বুঝলেন? জোনাকি আমতা আমতা করে বলল, দরজা অবধি এসে ফিরে যাবেন। খারাপ দেখাচ্ছে না? ভেতরে এসে বসুন। উহু, অন্যদিন আসবো। বাবা মা বেঁচে থাকলে উনারা যদি বলতো তাহলে এভাবে চলে যেতেন। আধার চকিত তাকালো জোনাকির দিকে। মেয়েটার চোখে পানি চিকচিক করছে, না করার আর উপায় পেল না। ব্যাগগুলো আবার হাতে তুলে নিয়ে ফ্ল্যাটে ঢুকলো। জোনাকি বেশ খুশি হলো। ঝটপট এক মগ কফি করে এনে দিল আধারকে। আধার মৃদু হেসে কফির মগ নিয়ে চুমুক দেয়। জোনাকি বলল, আপনি বসুন, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। আধারের উত্তরের অপেক্ষা করল না জোনাকি। দৌড়ে চলে গেল নিজের ঘরে। মিনিট 10 বাদে ফ্রেশ হয়ে এসে দেখল আধার বসে ফোন ঘাঁটছে। জোনাকি আমতা আমতা করে বলল, রাতের খাবার দেই। একেবারে খেয়ে যান। আধার অদ্ভুত দৃষ্টিতে তাকালো। চটজলদি মাথা নামিয়ে নেয় জোনাকি।
আধার কিছুক্ষণ ঠোঁট কামড়ে ধরে রাখলো, তারপর বলল, বাসায় গিয়েই ডিনার করব। খেয়ে গেলে আমি খুশি হব। বাসায় গেলে যা খাবো এখানেও তো সেই সেম খাবারটাই। আপনি অপেক্ষা করলে আমি অন্য খাবার বানিয়ে দিতে পারি। আধার ঠোঁট কামড়ে ধরে হাসল। এটাই চাচ্ছিল ও। মেয়েটা দুর্দান্ত কফি বানায়। রান্নাও নিশ্চয়ই ভালো করে। মেয়েটার হাতের রান্না খাওয়ার ভীষণ লোভ। জোনাকি ফের বলল, অপেক্ষা করবেন আপনি। আধার মাথা নাড়ায়। জোনাকি দৌড়ে কিচেনে যায়। কি রান্না করবে ভেবে পায় না। গুটি গুটি পায়ে আবার ড্রয়িং রুমে আসে। ধীর কণ্ঠে প্রশ্ন করে, কি রান্না করব? যা ইচ্ছে। ফোন চালাতে চালাতে জবাব দেয় আধার। জোনাকি প্রশ্ন করে, আপনার পছন্দের খাবার কি? আপু, হাতের সবজি খিচুড়ি, ওটা আপু বেশ বানায়। নিশি একবার সবজি খিচুড়ি রান্নার সময় জোনাকি পাশে দাঁড়িয়ে সবটা দেখেছিল। তাই ও ভাবল একবার না হয় চেষ্টা করে দেখা যাক। জোনাকি ফের কিচেনে আসলো। কিন্তু কোনো সবজি তো নেই। আর এখন ফ্রিজ থেকে মাংস নামালেও সেটা বরফ ছাড়তে বেশ সময় লেগে যাবে। তাই জোনাকি দৌড়ে নিজের ঘরে গিয়ে পার্স হাতে নিয়ে আধারের সামনে দাঁড়িয়ে বলল, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। এবারেও আধারকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই জোনাকি বেরিয়ে গেল বাসা থেকে। ওদের বাসার সামনে মোড়ের কাছে যে বাজার আছে সেখানেই চলে আসলো। দূরত্ব মাত্র মিনিট তিনেকের। জোনাকি চট জলদি এক ছিল মিষ্টি কুমড়ো, মটরশুঁটি, গাজর, ফুলকপি, বেগুন, ধনেপাতা এবং শসা, লেবু, টমেটো কিনে নিল। সবজির দোকান থেকে বেরিয়ে মাংসের দোকানে গিয়ে 1.5 কেজি গরুর মাংস কিনে সেগুলো দোকান থেকে ছোট ছোট পিস করে কাটিয়ে নিল। বাজার সদাই নিয়ে বাসায় ঢুকতেই আধার রাগী চোখে তাকায় জোনাকির দিকে। গম্ভীর স্বরে বলল, বাজার নেই আমাকে বললেই তো আমি এনে দিতাম। আপনার এভাবে দৌড়ে বাজারে যাওয়ার কি দরকার ছিল মিস জোনাকি? আপনি বাজার করতে পারেন। কখনো গিয়েছেন? যায়নি, তবে আজ যেতাম। সমস্যা কি? আসলে সবজি ছিল। আধার থামিয়ে দিল জোনাকিকে, বলল, নেক্সট টাইম কোনো কিছুর প্রয়োজন হলে রাতের বেলা এভাবে বাজারে যাওয়ার জন্য দৌড়াবেন না। আমাদের জানাবেন, আমরা পৌঁছে দেব। জোনাকি চুপচাপ সম্মতি জানায়। তারপর দ্রুত কিচেনে যায় রান্না করার জন্য। ঘন্টা দুয়েকের মতো সময় লাগে জোনাকির কাটাকুটি করে রান্না শেষ করতে। সবজি এবং গরুর মাংস দিয়ে খিচুড়ি এবং বেগুন ভাজা করেছে জোনাকি। ঘেমে নিয়ে একাকার অবস্থা। বিদ্যুৎ চমকাচ্ছে বারবার। মনে হচ্ছে বৃষ্টি হবে। বাইরে প্রচণ্ড বেগে বাতাস বইছে। জোনাকি দ্রুত সবজি খিচুড়ি, বেগুন ভাজা পাত্রে বেড়ে নিল, তারপর শসা, লেবু, টমেটো, পেঁয়াজ, মরিচ সবকিছু সুন্দরভাবে কেটে প্লেটে সাজিয়ে সবকিছু টেবিলে নিয়ে রাখল। তারপর নিজের ঘরে গিয়ে কোনোমতে হাত মুখে পানি দিয়ে পরনে জামা পাল্টে আবার ডাইনিংয়ে আসলো। চেয়ার টেনে প্লেট গ্লাস দিয়ে আধারকে ডাকলো খেতে। আধার চুপচাপ এসে বসল। জোনাকি নিজেই খাবার বেড়ে দেয় আধারের প্লেটে। আধার খাবার মুখে দিতে গিয়েও থেমে যায়। প্রশ্ন করে, আপনি খাবেন না? আগে আপনি খেয়ে নিন, আমি পরে। পরে না, এক্ষুনি বসুন। বলে আধার নিজেই প্লেট নিয়ে খাবার তুলে দিল জোনাকির জন্য। জোনাকি বাধ্য মেয়ে। তাই চুপচাপ বসে পড়ল। অতঃপর দুজনে একসাথেই খাওয়া শেষ করল। সবকিছু গুছিয়ে কিচেনে রাখার সময়ই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। জোনাকি হাতের কাজ রেখে দ্রুত কিচেনের জানালা বন্ধ করে দৌড়ে যায় রুমের বারান্দা লক করতে। টানা 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। রাস্তায় চলার উপায় নেই। ঘড়িতে তখন রাতের 11:30 বাজে। অথচ বৃষ্টি থামার নাম গন্ধ নেই। ড্রয়িং রুমের 2 সোফায় দুজনে চুপচাপ বসে আছে। আধার চেয়েছিল বৃষ্টির মাঝেই চলে যেতে, জোনাকি যেতে দেয়নি। বলেছে বৃষ্টি থামলে যেতে। কিন্তু বৃষ্টিই তো থামছে না। আধার এবার উঠে দাঁড়িয়ে বলল, বৃষ্টি মনে হয় থামবে না, আসছি আমি। গাড়ি আছে সাথে, কোনো সমস্যা হবে না যেতে। বাজ পড়ার শব্দ হলো। বৃষ্টি আরো বাড়ছে। সাথে বাজ পড়ছে। ঝড় হচ্ছে বাইরে ভীষণ রকমের। এই ঝড়ের রাতে জোনাকির একা ফ্ল্যাটে থাকতে এবার ভয় ভয় লাগছে। যদি কারেন্ট চলে যায় তখন। জোনাকি মিনমিন করে বলল, আজ যাবেন না, আমার ভয় লাগছে। আমি থাকলে ভয় লাগবে না। আধারের প্রশ্নের ধরনটা বুঝতে পারল জোনাকি।
এই মানুষটাকে নিয়ে ওরকম কোনো ভয় নেই জোনাকির মনে। তাই বলল, উহু, আপনাকে নিয়ে ভয় নেই। রাতের 12টা বাজে। ঝড় কমার বদলে বেড়েই যাচ্ছে। জোনাকি আধারকে ওর ঘরে শুতে দিয়ে এসে নিজে বাবা মায়ের ঘরে এসেছে। ঘুম আসছে না জোনাকির। বাবা মাকে ছাড়া এই প্রথম এই বাড়িতে একা থাকছে ও। আর চাইলেও যে কখনো বাবা মায়ের সাথে থাকা হবে না। তাদের ছোঁয়া যাবে না। ভাবতেই কান্না পায় ভীষণ জোনাকির। ঘুম আসছে না বিধায় বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। দেয়ালে টাঙানো বাবা মায়ের ছবির দিকে তাকিয়ে থাকলো অপলক। বাইরে ঝড়ের প্রকোপ খানিকটা কমে আসছে। বারান্দার দরজা খুলে রেখেছে। বৃষ্টির ঝাপটা এসে পড়ছে বারান্দা ছাড়িয়ে ঘরের মধ্যে। বাতাস আসছে ক্ষণে ক্ষণে। জোনাকির খুব ইচ্ছে হলো বারান্দায় গিয়ে দাঁড়াতে। ইচ্ছেটাকে দমিয়ে না রেখে গুটি গুটি পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দুহাতে বারান্দার গ্রিল আঁকড়ে ধরে আকাশের দিকে মুখ করে তাকায়। অপলক তাকিয়ে থাকে মেঘলা অন্ধকার আকাশের দিকে। বাতাসে খোলা চুল এবং জর্জেটের ফিনফিনে পাতলা গোলাপি উড়না খানা উড়ছে এলোমেলো ভাবে। বৃষ্টির ঝাপটা এসে চোখ মুখে পড়ছে বারবার। জোনাকি বিরক্ত হচ্ছে না, বরং ভালোই লাগছে ওর। ইমার্জেন্সি কল এসেছে আধারের। ফোনটা রিসিভ করে মিনিট দুয়েক কথা বলতেই লাইন কেটে গেল। আধার কান থেকে ফোনটা নামিয়ে দেখে ফোন বন্ধ, অর্থাৎ ফোনের চার্জ শেষ। কথা বলাটাও জরুরি। আর কোনো উপায়ন্তর না পেয়ে জোনাকি যে ঘরে শুয়েছে সেদিকে পা বাড়ায়। দরজায় নক করে বেশ কয়েকবার। কোনো সারা শব্দ এলো না ভিতর থেকে। আধার দরজায় হাত দিতেই দরজা খুলে যায়। ভেতরে উকি দিয়ে কাউকে দেখতে পেল না। ভাবল হয়তো ওয়াশরুমে আছে। কিন্তু পরমুহূর্তেই দেখল ওয়াশরুমের দরজা খোলা। চলে আসতে নেয় আধার কি মনে করে যেন আবার ভেতরে পা রাখে। বারান্দায় একটা অবয়ব দেখে এগিয়ে যায় সেদিকে। জোনাকিকে এরূপ রূপে দেখে হৃদস্পন্দন থেমে যায় আধারের। শুকনো ঢোক গিলে এগিয়ে যায় সেদিকে। কাপা কাপা ভাবে হাত বাড়ায় জোনাকির দিকে। ঠিক সেই মুহূর্তেই জোনাকি পেছনে ঘুরে আচমকা আধারকে দেখে ভয়ে চিৎকার করতে গেলেই আধার দ্রুত মুখ চেপে ধরে জোনাকির। ফিসফিস করে বলে, ইটস মি, ডোন্ট শাউট। এভাবে চেঁচালে আশেপাশের ফ্ল্যাটের মানুষজন উল্টাপাল্টা ভাববে। কথাগুলো বলেই জোনাকির মুখ থেকে হাত সরিয়ে নেয় আধার। জোনাকি ভয়ে জোরসর হয়ে দাঁড়ায়। হাঁপাতে হাঁপাতে বলে, আপনি শব্দ করে আসবেন না। ভয় পেয়ে গেছিলাম। দরজায় নক করেছিলাম, আপনি শোনেননি। কোনো দরকার ছিল? আধার আর একবার চোখ বুলালো জোনাকির দিকে। এ বাসায় থাকাটা এই মুহূর্তে ঠিক হবে না। আধারের নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে। আলতো করে আঙুলে আঙুল ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। ফাঁকা ঢোক গিলে আধার বলল, ঝড় থেমেছে, এখন আর আপনার একা থাকতে সমস্যা হবে না। বাসায় ফিরে যাচ্ছি আমি। দরজাটা ভালো করে লক করে যান। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না আধার। দ্রুত কদম ফেলে বেরিয়ে যায় বাসা থেকে। আধার এত দ্রুত কথাগুলো বলে চলে গেল যে জোনাকি পাল্টা কিছু বলার সুযোগ পেল না আর। গুটি গুটি পায়ে গিয়ে দরজা ভালো মতো আটকে দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। বাসায় ফিরে এক দণ্ড শান্তিতে বসতে পারছে না আধার। এলোমেলো লাগছে সবকিছু। আজকেই কি ঝড়টা হওয়ার ছিল? আজকেই মেয়েটাকে ওভাবে বারান্দায় গিয়ে দাঁড়াতে হলো। হলো তো হলো ওর সামনেই কেন? দুহাতে মাথার চুল খামচে ধরে আধার। জোনাকিকে ছোঁয়ার কোনো অধিকার ওর নেই। খুব শীঘ্রই অধিকার বানাতে হবে। দরজায় নক হলো। আধার ভেতরে আসতে বললেই তৈমুর এসে বসল পাশে। প্রশ্ন ছুড়ল, শুনলাম জোনাকিকে ছাড়তে গিয়েছিলে। ঝড় বৃষ্টির রাতেই এভাবে চলে এলে যে? ঝড় বৃষ্টি থামলে সে অপেক্ষায় থাকলে অঘটন ঘটে যেত বোধ হয়, তাই আর বৃষ্টি থামার অপেক্ষা করতে মন সায় দিল না। তৈমুর সন্দিহান দৃষ্টিতে পরখ করে আধারকে। আধার ফের বলে, মেয়েটা আমাকে ঘুমের ঘোরেও জ্বালাচ্ছে তৈমুর ভাই। কি করা যায় বলুন তো? তৈমুর মুচকি হেসে বলল, সব ব্যবস্থা করছি শালাবাবু। এখন ঘুমিয়ে পড়ো, সকালে আবার অফিস আছে তো নাকি? আধার সম্মতি জানায়। তৈমুর মৃদু হেসে বেরিয়ে যায় ঘর থেকে। জল সৎসকে নিয়ে নিজেদের বাসায় এসেছে। জোনাকি তো পুরো ব্যস্ত সৎসকে আপ্যায়ন করাই। কি রেখে কি করবে ভেবেই পাচ্ছে না যেন। কয়েক ধরনের নাস্তা বানিয়ে দুই বোন আর স্বচ্ছ বসল বিকেলের আড্ডায়। আড্ডার এক ফাঁকে জল জোনাকিকে প্রশ্ন করল, তোর কোনো পছন্দ আছে জোনাকি?
জোনাকি ভ্রু কুঁচকে বলল, পছন্দ মানে? মানে কাউকে ভালোবাসো, পছন্দ করো কাউকে? স্বচ্ছর কথায় কিছু সেকেন্ডের জন্য আধারের মুখখানা ভেসে উঠল জোনাকির চোখে। পরপরই নিজেকে ধাতস্থ করে বলল, সেরকম কিছু নেই। কেন? এবার জল বলল, নাহার আপু ফোন করেছিল 2 দিন আগে। তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ দেখেছে। হাসান ভাইয়ের চাচাতো ভাইয়ের পরিবার থেকে সম্বন্ধটা এসেছে। এইটুকু বলে থামল জল। জোনাকি অপলক তাকিয়ে আছে। জল এবার স্বচ্ছকে দেখিয়ে বলল, তোর ভাইয়া দূর থেকে খোঁজ খবর নিয়েছে ছেলের। সবকিছু পারফেক্ট। এখন তুই যদি সম্মতি দিস তাহলে সন্ধ্যায় আসতে বলবো। শুকনো ঢোক দিলে জোনাকি। কি বলবে ও? আধারকে ভালো লাগে ওর এটা বলবে? না না, এটা কিভাবে বলবে? আধারের দিক থেকে সেরকম কিছু নেই। লোকটা উচ্চবিত্ত পরিবারে বেড়ে ওঠা। তার সবকিছুই হাই কোয়ালিটি সম্পন্ন। তার চয়েজও নিশ্চয়ই তার মতোই কোনো মেয়েই হবে। সে তো আর স্বচ্ছর মতো বড় ঘরে জন্মেও সাধারণ ভাবে থাকেনি। সবাই তো আর ওর স্বচ্ছ ভাইয়া না। কোথায় এয়ার গ্রুপের এমডি আধার রেজওয়ান, আর কোথায় তার পিএর পোস্টে চাকরি করা অনাথ মধ্যবিত্ত ঘরের মেয়ে জোনাকি। এসব মাথা থেকে ছেড়ে ফেলে জোনাকি বলল, তোমরা যা ভালো বুঝো, আমার কোনো আপত্তি নেই। জল আর স্বচ্ছ বেশ খুশি হলো। বেশ বড় ঘর থেকেই সম্বন্ধ এসেছে। ছেলেটাও খুব ভালো। যদি বিয়েটা হয় তাহলে জোনাকিকে নিশ্চয়ই খুব সুখেই রাখবে। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে জোনাকি। পাত্রর মা বাবা আর ছোট বোন এসেছে। সাথে নাহার আর হাসান আছে। টেবিলে হরেক রকমের নাস্তা দিয়েছে জল আর নাহার মিলে। সকলেরই ভীষণ পছন্দ হলো জোনাকিকে। হাসান বলল, কারো কোনো আপত্তি না থাকলে মিহাদ আর জোনাকিকে আলাদাভাবে কথা বলতে পাঠাই। সকলেই সম্মতি জানালো। যাদের বিয়েটা হবে তাদেরও তো নিজস্ব কথাবার্তা বলার দরকার আছে। জোনাকি মিহাদকে নিয়ে নিজের ঘরের বারান্দায় গেল। বেশ কিছুক্ষণ নীরব থেকে মিহাদ নিজেই বলল, আপনার কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন আমাকে। কোনো প্রশ্ন নেই আমার, নিচু কণ্ঠে জবাব দিল জোনাকি। মিহাদ বলল, আপনাকে আমি মাস 6 আগে হাসান ভাইদের বাসায় দেখেছি, তখনই ভালো লেগে যায় আমার। ইচ্ছে ছিল তখনই কথা বলবো আপনার পরিবারের সাথে। পরে আপনার বড় বোনের বিয়ে হওয়ার অপেক্ষায় ছিলাম। ভেবেছি উনার বিয়ে হলেই আপনার বাবার কাছে প্রস্তাব রাখবো আমি। কিন্তু এইটুকু বলে থেমে যায় মিহাদ। খানিকটা সময় চুপ থেকে ফের বলে, তার মাঝেই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল তোমার সাথে, এর মাঝে আর বিয়ের কথা বলতে সাহস পাইনি। তবে হাসান ভাইকে জানিয়ে রেখেছিলাম। সে বলেছে আপনাকে কিছু দিন সময় দিতে। তাই তো আপনি স্বাভাবিক হওয়া অবধি অপেক্ষায় ছিলাম আমি। জোনাকির চোখ ভার হয়ে আসলো। বাবা মার কথা মনে হতেই চোখ উপচে জল গড়িয়ে পড়ল। মিহাদ ব্যস্ত ভঙ্গিতে বলল, সে কি, আপনি কাঁদছেন কেন? আমি কি আপনাকে কষ্ট দিয়ে ফেললাম? জোনাকি চোখের পানি মুছে বলল, না না, সেরকম কিছু না। আপনি বলুন, আপনার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো? আপুই আর স্বচ্ছ ভাইয়ার আপত্তি না থাকলে আমারও আপত্তি নেই। কথাটা বলার সময় গলা কাঁপল জোনাকির। আধারের রাগী মুখখানা ভেসে উঠল বারবার। সেদিকে পাত্তা না দিয়ে কথাখানা বলেই ফেলল জোনাকি। মিহাদ হাসল। বলল, তবে চলুন সবাইকে আমাদের মতামত জানানো যাক। বেরিয়ে আসলো দুজনেই। মিহাদ বাবা মায়ের পাশে বসে বলল, আমার কোনো আপত্তি নেই। সবাই উৎসুক দৃষ্টিতে তাকালো জোনাকির দিকে। জোনাকি নিচু কণ্ঠে বলল, আপুই আর স্বচ্ছ ভাইয়া যা ভালো বুঝে তাই হবে। স্বচ্ছ আর জল জানালো ওদেরও কোনো আপত্তি নেই। মিহাদের মা সাথে করে রিং নিয়েই এসেছিল। ভ্যানিটি ব্যাগ থেকে আংটির বক্স বের করে মিহাদের হাতে দেয়। নাহার জোনাকির হাত এগিয়ে দিতেই মিহাদ জোনাকির অনামিকায় রিং পরিয়ে দেয়। জল বাবা মায়ের ঘরে গিয়ে আলমারি থেকে বাবার একটা সোনার আংটি এনে জোনাকির হাতে দেয়। আজকেই আংটি ববলের পূর্বপ্রস্তুতি না থাকায় বাবার রেখে যাওয়া আংটিটাই নিয়ে আসে। জোনাকিও পরিয়ে দেয় মিহাদের আঙুলে। অনাকাঙ্ক্ষিতভাবেই বাগদান হয় দুজনের। চোখের পলকেই জোনাকি হয়ে যায় মিহাদের বাগদত্তা। জোনাকি অফিসে এসে বসতেই আধারের ডাক পড়ল। গুটি গুটি পায় আধারের কেবিনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে জোনাকি। লোকটার দিকে তাকাবে কি করে ও? 23 বছরের জীবনে এই প্রথমই যে কাউকে ভালো লেগেছিল ওর। ভালো লেগেছে বললে বোধহয় ভুল হবে,
ভালো লাগার থেকেও বেশি কিছু অনুভব হয় লোকটার প্রতি। অজানা একটা টান অনুভব করে জোনাকি। আচ্ছা, আধার যখন জানবে জোনাকি অন্য একজনের বাগদত্তা, তখন কেমন রিকশন দিবে আধার? কংগ্রাচুলেশনস জানাবে, নাকি গোমরামুখ লোকটা শুভকামনা জানাতেও কার্পণ্য করবে, ভাবছে জোনাকি। সেই মুহূর্তে ভেতর থেকে রাশভারী কণ্ঠে আধার বলে, দরজার বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন মিস জোনাকি? কাজে ডেকেছি আপনাকে, দরজার বাইরে দাঁড়িয়ে থাকার জন্য না। জোনাকির ভাবুক মুখটা মুহূর্তেই রং বদলে ফাটা বেলুনের মতো চুপসে গেল। লোকটা এরকম কেন? নরম ভাবে কথা বললে কি জাত যায়? বিয়েটা হোক একবার, তারপর আর এই অফিসে চাকরি করা তো দূরে থাক, লোকটা ছায়াও মারাবে না আর। মনে মনে ভেবে নিল জোনাকি। বর্ষর একটা নিঃশ্বাস ফেলে দরজা ঠেলে ভিতরে ঢুকে জোনাকি। আধার দরজার দিকেই তাকানো। জোনাকি ধীর পায়ে হেঁটে টেবিলের সামনে দাঁড়াতেই আধার বসতে বলে। জোনাকি চেয়ার টেনে বসে। আধার প্রশ্ন ছুড়ে, এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে কি ভাবছিলেন? কিছু না। আধার আর ঘাটালো না। কয়েকটা ফাইল জোনাকির দিকে এগিয়ে দিয়ে বলল, অফিস ছুটির আগে সবগুলো ফাইল ঠিকঠাক মতো চাই আমার। জোনাকি সম্মতি জানিয়ে উঠে দাঁড়াতেই আধার থমথমে গলায় বলল, যেতে বলেছি আমি। না। তাহলে চলে যাচ্ছেন কেন? বসুন। জোনাকি চুপচাপ বাধ্য মেয়ের মতো বসে পড়ল। অযথাই বেশ কিছুক্ষণ জোনাকিকে বসিয়ে রাখল। ল্যাপটপে কাজ করল, আবার মাঝে সাঝে আর চোখে দেখল জোনাকিকে। তারপর বলল, এবার আসতে পারেন আপনি। আধারের কথাটা বলতে দেরি হলেও জোনাকির চট করে দাঁড়িয়ে আধারের কেবিন ছাড়তে মোটেও দেরি হলো না। অফিসে কিছু ফাইল চেক করছিল জোনাকি। ঘন্টা খানেক আগেই আধার 3টা ফাইল ধরিয়ে দিয়েছে দেখার জন্য। অজ্ঞতা বসে বসে সেগুলো দেখতে হচ্ছে ওকে। সে সময়ে কেবিনে আসে নিলয়। জোনাকি ফাইল বন্ধ করে সৌজন্য হেসে বলল, বসুন। নিলয় চেয়ার টেনে বসল। বলল, অনেক দিন পর তোমাকে স্বাভাবিক দেখে ভালো লাগছে। প্রত্যুত্তরে এবারেও হাসল জোনাকি। নিলয় আমতা আমতা করে বলল, তোমার অভিভাবক কে বর্তমানে? আমার আপুই আর স্বচ্ছ ভাইয়া। আমাদের স্বচ্ছ স্যার। জি, উনি আমার আপুইর বর। আচ্ছা আচ্ছা। বেশ কিছুক্ষণ আবার দুজনেই চুপ। জোনাকি ফের ফাইল দেখায় মনোযোগ দেয়। নিলয় বলে, আমি উনাদের সাথে কথা বলতে চাইছিলাম জোনাকি। জোনাকি প্রশ্ন চোখে তাকায়। নিলয় ফের বলে, আসলে আমার তোমাকে পছন্দ হয়েছে, তাই বিয়ের পুরো কথা বলতে দিল না জোনাকি। তার আগেই থামিয়ে দিয়ে নিজের বা হাতের অনামিকা আঙুল দেখিয়ে দিয়ে বলল, এই যে আংটিটা দেখছেন, এটা আমার বাগদানের আংটি। কথাটা শুনেই নিলয়ের মুখ ফাটা বেলুনের মতো চুপসে যায়। কোনোমতে প্রশ্ন করে, কবে হলো? গত পরশু। নিলয় আর কিছু না বলে উঠে দাঁড়ায়। কেবিন থেকে বের হতেই আধারকে দেখে সালাম দিয়ে দ্রুত নিজের ডেস্কে গিয়ে বসে পড়ে। আধার সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আধার একটা ফাইল নিতে এসেছিল জোনাকির কেবিনে। দরজার বাইরে থেকেই নিলয় আর জোনাকির সব কথা শুনতে পায় সে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। জাস্ট 3টে দিন কাজের জন্য ঢাকার বাইরে ছিল, আর এর মাঝেই এই ঘটনা ঘটে গেল। তৈমুর আটকাতে পারেনি এনগেজমেন্টটা। সোজা নিজের কেবিনে চলে যায় আধার। সোহেলকে ফোন করে নিজের কেবিনে ডাকে আধার। সোহেল আসতেই আধার বলল, অফিস ফাঁকা করো ইমিডিয়েটলি, অফিসে শুধুমাত্র আমি আর মিস জোনাকি ছাড়া যেন থার্ড পারসন না থাকে। স্যার হঠাৎ করে আজকে হাফ ডে করে সবার ছুটি, আর কোনো সমস্যা? সোহেল মাথা নাড়িয়ে না জানায়। ঘড়িতে দেখে 12:30। একটু পরই লাঞ্চ টাইম। সোহেল কেবিন থেকে বেরিয়ে সবাইকে কথাটা জানিয়ে দেয়। মিনিট পাঁচেকের মধ্যে পুরো অফিস ফাঁকা হয়ে যায়। জোনাকি নিজের ডেস্কে সবকিছু গোছগাছ করে বের হতে গেলেই আধার খপ করে জোনাকির হাত ধরে ফেলে। জোনাকি কে টেনে নিজের কেবিনে নিয়ে শব্দ করে দরজা বন্ধ করে দেয়। জোনাকি ভ্রু কুঁচকে ফেলে। আধার জোনাকির সামনে দাঁড়িয়ে ওর বা হাতটা টেনে উপরে তুলে অনামিকা আঙুলের আংটিটা দেখিয়ে জিজ্ঞেস করে, কিসের রিং এটা? এনগেজমেন্টের। আধার জোনাকির 2 বাহু চেপে ধরে চিৎকার করে বলে, অন্যের পরিয়ে দেওয়া রিং নিজের আঙুলে নেওয়ার আগে অন্তত আমাকে একবার বলতে পারতেন। আপনার এনগেজমেন্ট হয়েছে 2 দিন হলো, আর আপনি আমাকে এর মাঝে একবারও জানানোর প্রয়োজন মনে করলেন না। জোনাকির সহজ স্বীকারোক্তি, না। কেন? কে আপনি?
আমার এনগেজমেন্টের কথা আমি আপনাকে জানাবো কেন? খানিক সময়ের জন্য চুপ হয়ে যায় আধার। তারপর জিজ্ঞেস করে, আপনি এই বিয়েতে সম্মতি দিয়েছেন মিস জোনাকি? হ্যাঁ, খুব শীঘ্রই বিয়ের আয়োজন। তবে শুনে রাখুন, হবে না এই বিয়ে। জোনাকি চকিত তাকায় আধারের দিকে। আধার জোনাকির দুই বাহু চেপে ধরে নিজের অনেকটা নিকটে নিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, আমার আপনাকে লাগবে মিস জোনাকি। আমি ব্যতীত অন্য কোনো পুরুষ আপনার হবে না। আমি ব্যতীত অন্য কোনো পুরুষের জন্য আপনি কবুল বলবেন না। আপনি শুধুমাত্র আমার জন্য হালাল হবেন, অন্য কোনো পুরুষের জন্য আপনি কেবলই হারাম। কথাগুলো বলে হনহনিয়ে অফিস থেকে বেরিয়ে যায় আধার। জোনাকি সেদিকে নিষ্পলক চোখে তাকিয়ে থাকে। লোকটা কি ওকে থ্রেট দিয়ে গেল? সেটাই ভাবছে জোনাকি। এটা ভেবে খুব খুশি লাগছে যে লোকটা ওকে চায়। আবার পরমুহূর্তেই মুখটা অন্ধকারে মিলিয়ে গেল এটা ভেবে যে ও এখন মিহাদ নামের একজন পুরুষের বাগদত্তা। ড্রয়িং রুমের সবকিছু ভাঙচুর করছে আধার। বাসার সকলে এক জায়গায় জোরসর হয়ে দাঁড়িয়ে আছে। অনেক দিন পর আধারকে এভাবে রেগে যেতে দেখছে সকলে। আর এই রাগের কারণ সকলের কাছেই অজানা। এই মুহূর্তে নিশি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি আধারকে শান্ত করতে পারবে না। নিশি এগিয়ে গেল সেদিকে। আধারের হাত থেকে ফুলদানিটা ছাড়িয়ে নিয়ে টেবিলের উপর রাখল। তারপর প্রশ্ন করল, কি পাগলামি শুরু করেছিস ভাই? এত রেগে আছিস কেন সেটা তো বলবি আগে। আধার নিজের রাগ সামলে নিয়ে বলল, জোনাকির এনগেজমেন্ট হয়েছে কথাটা সবাই জানে। হ্যাঁ, সে তো আমরা সবাই জানি। কিন্তু কেন ভাই? কবে থেকে জানিস তোরা? শুরু থেকেই তো সব যা। আধার রেগে সামনে থাকা টেবিলটা লাথি মেরে উল্টে দিয়ে চিৎকার করে বলল, সবাই সবকিছু জানে, তাহলে আমাকে কেন জানানো হয়নি? নিশি মৃদু হেসে বলল, আচ্ছা, তাহলে তুই সবার শেষে জেনেছিস বলে রাগ করছিস। আসলে তুই কাজের জন্য বাইরে ছিলি তো, তাই আর ভেবেছিলাম তুই কাজ থেকে ফিরলেই গুড নিউজটা জানাবো তোকে। গুড নিউজ মাই ফুড। এবারেও হুঙ্কার ছেড়ে কথাটা বলল আধার। বাসার সবাই ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে আধারের দিকে। আমিনা বেগম এতক্ষণ চুপ করে থাকলেও এবার আর চুপ থাকতে পারলেন না। রাগান্বিত স্বরে বললেন, তোমার সমস্যাটা ঠিক কোন জায়গায় আধার দাদু ভাই? জোনাকির বিয়ের খবর সবার শেষে শুনেছ এখানে? নাকি অন্য কোনো কারণ? আমার ওকে লাগবে অ্যাট অ্যানি কষ্ট। কিভাবে ওকে এনে দিবে, বা ওই মিহাদের সঙ্গে কিভাবে ওর এনগেজমেন্ট ভাঙবে, দ্যাট শোনান মাই কনসার্ন। আর যদি তোমরা এনগেজমেন্ট ভাঙতে না পারো, তাহলে হলুদের দিন রাতে হলেও ওকে তুলে এনে বিয়ে করব আমি। সবাই ভালো করে মগজে ঢুকিয়ে রেখো। কথাগুলো এক নাগাড়ে বলে নিজের ঘরে গিয়ে শব্দ করে দরজা আটকে দেয়। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে সকলে। জল একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে এক কোণে। স্বপ্ন নীরের সকল সদস্যরা ভাবুক মুখে সোফায় বসে আছে। আধারের বলে যাওয়া কথাগুলো ভীষণ ভাবাচ্ছে সকলকে। বিয়ের আসর থেকে যদি সত্যি সত্যিই জোনাকিকে তুলে এনে বিয়ে করে তখন কি মান সম্মান কিছু অবশিষ্ট থাকবে? সেটাই ভাবছে সকলে। সে সময়ে লাগেজ এনে ভেতরে ঢুকলো তৈমুর। অফিস থেকে কয়েকদিন ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিল বাবা মায়ের সাথে দেখা করতে। সেখান থেকেই সবে ফিরল। সবাইকে এমন ভার মুখে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি ব্যাপার? সবাই এরকম বাংলার পাঁচের মতো মুখ করে রেখেছ কেন? নিশি উঠে তৈমুরের সামনে দাঁড়ালো। ধীরে ধীরে খানিক আগে ঘটে যাওয়া সকল তাণ্ডবের কথা জানালো। সব শুনে তৈমুরের মাথায় হাত। ইস, কি বিচ্ছিরি কাণ্ড! ও তো খুব শীঘ্রই আধার আর জোনাকির বিয়ের কথা বলতে চেয়েছিল। কিন্তু জরুরি কাজে গ্রামের বাড়িতে যাওয়ায় আর বলে যেতে পারেনি কাউকে। তৈমুর আমতা আমতা করে বলল, বড় শালাবাবু কোথায় এখন? নিজের ঘরেই আছে, দরজা বন্ধ করে। রাজিয়ার কথায় তৈমুর বলল, আসলে আমারই ভুল, আমি ভেবেছিলাম ওদের বিয়ের কথা বলবো, কিন্তু তাড়াহুড়ো করে গ্রামে চলে যাওয়াতে। যাই হোক, সেসব কথা বাদ। আগে জোনাকির বিয়ে ভাঙতে হবে, নয়তো আধার বাবুর রাগ এত সহজে গলে পানি হবে বলে আমার মনে হচ্ছে না। মান সম্মানের একটা ব্যাপার আছে নাতজামাই। জোনাকির বিয়ে ভাঙলে লোকে ওকে নিয়ে চারটে কথা বলবে। ওর মৃত বাবা মা তুলেও কথা হবে। আমি চাই না আমার নাতির জন্য এরকম কিছু হোক। আমিনা বেগমের কথা শেষ হতেই স্বচ্ছ বলল, কিন্তু দাদু ভাইয়া যদি জোনাকিকে তুলে এনে বিয়ে করে তখন কি করবে? তখন মান সম্মান থাকবে তো?
জল আফসোসের স্বরে বলল, ইস, ভাইয়া যদি আগে বলতো তাহলে আজ এমন কিছু হতো না। জোনাকিকেও আমার থেকে দূরে যেতে হতো না। কিন্তু এখন তো, এখনো আহামরি তেমন কোনো দেরি হয়নি। জল, জোনাকি এ বাড়ির বউ হয়ে আসবে। এটা আমার না আমাদের আধার বাবুর কথা। সে যেহেতু একবার বলেছে তাহলে 100% জোনাকিকে বিয়ে করেই ছাড়বে। সুতরাং সে আরো বাড়াবাড়ি রকমের রেগে যাওয়ার আগে আমাদের উচিত জোনাকির বিয়ে ভাঙা। তৈমুরের কথায় নিশি সহমত জানিয়ে বলল, আমিও এটাই চাচ্ছি। আমার ভাইয়ের খুশি সবার আগে। আমিনা বেগম প্রশ্ন ছুড়ল, আর জোনাকির, ও রাজি হবে কিনা আধারকে বিয়ে করতে, ও সুখী হবে কিনা আধারের সাথে, এটা ভাবছো না কেউ? খানিক সময় ভাবল সকলে। তারপর বলল, সে দেখা যাবে। আগে একদিক তো ম্যানেজ করি। আজকে জোনাকিকে অফিস নামিয়ে দিতে মিহাদ এসেছে। এয়ার গ্রুপের সামনে এসে মিহাদ গাড়ি থামাতেই জোনাকি নেমে যায়। মিহাদও বেরিয়ে আসে। একই সময়ে আধারের গাড়ি ঢুকে। গাড়ি পার্ক করে একবার রাগান্বিত চোখে দুজনের দিকে তাকিয়ে হনহনিয়ে ভেতরে ঢুকে যায় সে। জোনাকি ভয়ে শুকনো ঢোক গিলে মিহাদের থেকে বিদায় নিয়ে দ্রুত নিজেও চলে যায় অফিসে। নিজের কেবিনে বসে মনে মনে দোয়া দুরুদ পড়ছে জোনাকি। লোকটা না জানি কখন ওকে ডেকে পাঠায়। ভাবতে না ভাবতেই জোনাকির ডাক পড়ল আধারের কেবিনে। শুকনো ঢোক গিলে এগিয়ে যায় সেদিকে। কেবিনের দরজা খোলাই ছিল। জোনাকি ভেতরে যেতেই আধার থমথমে গলায় বলল, দরজা লক করুন মিস জোনাকি। মানে? দরজা লক করব কেন? যা বলেছি চুপচাপ তাই করুন, নয়তো এখানে এখন যা যা হবে পুরো অফিস দেখবে সেগুলো। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে আধার। ওদিকে ভয়ে জোনাকির অন্তর আত্মা কেঁপে উঠে। কি বলে লোকটা? কি করতে চাইছে সে? জোনাকি কেবিন থেকে বেরিয়ে যেতে চাইলে আধার এসে জোনাকির হাত চেপে ধরে। এক হাতে শক্ত করে জোনাকির কবজি ধরে রেখে অন্য হাতে দরজা লক করে। শান্ত চোখে জোনাকির দিকে তাকিয়ে নিষ্প্রাণ কণ্ঠে বলে, কিছুদিন আগে আপনিই বলেছিলেন আমাকে নিয়ে আপনার ভয় নেই। সেদিন ঝড় বৃষ্টির রাতে ফাঁকা একটা ফ্ল্যাটে শুধু আপনি আর আমি ছিলাম। তখন ভয় কাজ করেনি, আর আজকে অফিস ভর্তি লোকজনের সামনে ভয় পাচ্ছেন আপনি আমাকে নিয়ে। অন্য পুরুষের বাগদত্তা হতে না হতেই আধার রেজওয়ানের উপর থেকে বিশ্বাস উঠে গেল। ভয় পেতে শুরু করলেন তাকে। কি জবাব দিবে ভেবে পেল না জোনাকি। তাই চুপ করে থাকাটাই শ্রেয় মনে করল। আধার জোনাকিকে টেনে নিজের কাছে এনে দাঁতে দাঁত চেপে বলল, আমি বলেছিলাম এই বিয়ে হবে না। তারপরেও আপনি ওই ছেলের সাথে মেলামেশা করছেন কেন? সে কেন আপনাকে অফিসে ড্রপ করতে আসে মিস জোনাকি? আমি তার বাগদত্তা, কিছুদিনের মধ্যেই বিয়ে হবে আমাদের। তার এইটুকুন অধিকারবোধ নিশ্চয়ই আছে আমার উপর। সে পারে আমাকে অফিসে ড্রপ করতে আসতে। আমার তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আপনি কেন রেগে যাচ্ছেন? আধার জোনাকির দুই গাল চেপে ধরে মৃদু চিৎকার করে বলল, আমি রেগে যাচ্ছি কারণ আপনার পাশে অন্য পুরুষের আনাগোনা সহ্য হয় না আমার। আপনার চারিপাশে শুধুমাত্র আমিই বিচরণ করব। আপনি কেবলই আমার মিস জোনাকি। প্রথম কথাগুলো রাগের স্বরে বললেও শেষ কথাগুলো অত্যন্ত নরম স্বরে বলল আধার। নিশ্চুপ হয়ে যায় জোনাকি। আধার ফের বলে, আপনি এই বিয়েটা করবেন না মিস জোনাকি। না করে দিন সবাইকে। আমি আপনাকে অনেক ভালো রাখব, আই প্রমিসড ইউ। চোখ বন্ধ করে ফেলল জোনাকি। ওর কি যেন একটা হলো। ইচ্ছে করল আধারকে বলতে, আপনি আমার প্রথম অনুভূতি আধার স্যার। আপনার হাত ধরেই আমার এই নতুন অজানা অনুভূতির জগতে পদচারণ করা। মনে মনে কথাগুলো বললেও মুখে কথাগুলো বলতে পারে না জোনাকি। চোখ মেলে তাকায়। চোখমুখ যথাসাধ্য শক্ত করে কাটকাট কণ্ঠে বলে, এটা আর সম্ভব না আধার স্যার, আপনি বড্ড দেরি করে ফেলেছেন। আপনাকে খুশি করতে গিয়ে আর একটা নিরপরাধ ছেলেকে এতটা কষ্ট দিতে পারি না আমি। কথাগুলো বলে আধারের কাছ থেকে দূরে সরে দাঁড়ায় জোনাকি।
বেরিয়ে যেতে নিলেই আধার পেছনে থেকে বলে, মানছেন না তো? ঠিক আছে, আমিও দেখি আমি আধার রেজওয়ান ছাড়া অন্য একজন পুরুষকে কবুল বলে নিজের স্বামী হিসেবে মানেন কিভাবে। কথাটা শোনার পর কোনো প্রত্যুত্তর করল না জোনাকি। দ্রুত কেবিন থেকে বেরিয়ে যায় সে। একটা ক্যাফেতে বসে আছে মিহাদ আর জোনাকি। মিহাদি ডেকেছে আজ। মিহাদের চোখ মুখে গাম্ভীর্যের ছাপ। পাশাপাশি লোকটাকে বেশ ভাবুকও মনে হচ্ছে। নীরবতা ভেঙে জোনাকি নিজেই বলল, কেন ডেকেছেন? কিছু বলছেন না যে? আসলে জোনাকি, কিভাবে বলবো তোমাকে কথাটা? কিছু হয়েছে? আপনার পরিবারের সকলে ঠিক আছে? হ্যাঁ, সেসব ঠিক আছে। কথাটা আসলে অন্য। কি কথা? আপনি নির্ভয়ে বলুন। আমার বাবা মা এখন চাচ্ছে আমি আমার চাচাতো বোন রিয়াকে বিয়ে করি। থমকালো জোনাকি। কয়েকদিন বাদেই বিয়ে, আর এই লোক আজকে এসব বলছে? জোনাকি কোনোমতে বলল, সব তো ঠিক ছিল, তাহলে হঠাৎ করে? কিছুই ঠিক ছিল না জোনাকি। বাবা শুরু থেকেই রাজি ছিল না। সেদিন এক প্রকার জোর করেই উনাকে এনেছিলাম তোমাদের বাসায়। তার উপর তোমার সাথে এনগেজমেন্ট হওয়ার পর বাসায় ফিরে দেখি রিয়া কান্নাকাটি করছে। ও আমাকে ভালোবাসে, অনেক আগে থেকেই। আমিই পাত্তা দেইনি কখনো। সেদিন আমার হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে। মানতে চাইনি আমি। এক পর্যায়ে ও সুইসাইড করতে যায়। দুদিন হসপিটালে ভর্তি ছিল, এই যাত্রায় বেঁচে গেছে। কিন্তু মেয়েটার পাগলামি কমছে না, দিনকে দিন বেড়েই চলছে। এখন বাবা তো আরও চাইছে না আমি রিয়াকে রেখে তোমাকে বিয়েটা করি। মাও আমতা আমতা করছে। আমি আসলে। সবকিছু শুনে দীর্ঘশ্বাস ছাড়ল জোনাকি। প্রশ্ন ছুড়ল, আপনি কি চান সেটা বলুন। আমি আসলে আমার তোমাকে ভীষণ পছন্দ, ওদিকে রিয়াটাও পাগলামি করছে, আমি বুঝতে পারছি না কি করব। বুঝাবুঝির কিছু নেই, আপনি রিয়াকে বিয়ে করুন। এনগেজমেন্টের কথা শুনেই সে সুইসাইড করতে গিয়েছিল, বিয়ে হলে তো নির্ঘাত বাঁচানো যাবে না তাকে। জান বাঁচানো ফরজ। আপনি উনাকেই বিয়ে করুন, আমাদের বাসার দিকটা আমি ম্যানেজ করব। কথাগুলো বলে আর এক দণ্ড দাঁড়ালো না জোনাকি। পার্স হাতে নিয়ে বেরিয়ে এলো ক্যাফে থেকে। মিহাদ নিষ্প্রাণ চোখে নিজের পছন্দের মানুষটাকে দূরে মিলিয়ে যেতে দেখল শুধু। টকটকে লাল এবং সাদা গোলাপের সংমিশ্রণে আধারের পুরো ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে। সুন্দরভাবে সাজানো সেই কক্ষটির বিছানা ঠিক মাঝখানটায় বসে আছে জোনাকি। আজ থেকে আরও একজন মানুষের আনাগোনা বাড়বে এই ঘরে। যে ঘর শুধুমাত্র আধার রেজওয়ানের অধীনে ছিল, যার অনুমতি ছাড়া এই ঘরে কেউ উপস্থিত হতো না, সেই ঘরের আরও একজন মালিক আজ থেকে জোনাকি। ঘণ্টাখানেক ধরে একা এই ঘরে বসে আছে জোনাকি। সেই যে সবাই বসিয়ে রেখেছে আর কারো আসার নাম নেই। বসে থাকতে থাকতে যেন কোমর ধরে যাচ্ছে। এদিক সেদিকে তাকিয়ে দেয়াল ঘড়ি খুঁজল। সময় দেখল রাতের 12:30 বাজে। বড্ড ঘুম পাচ্ছে। চেঞ্জ করাও দরকার। জোনাকি উঠে দাঁড়ায়। পুরো ঘরে কোথাও ওর লাগেজটা দেখতে পাচ্ছে না। ঘরের মাঝখানে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে খট করে দরজা খোলার শব্দ হয়। পরমুহূর্তে দরজা লাগানোর শব্দটাও কানে আসে। পায়ের শব্দ যতটা নিকটে এগিয়ে আসছে জোনাকির বুকের ধুকপুকানির শব্দটা ক্রমশ বাড়ছে। শাড়ি খামচে ধরল। খুব কাছে এসে দাঁড়ায় আধার। জোনাকির বুকের ভেতর কেউ যেন হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। থমথমে গলায় প্রশ্ন আধারের। রুমের মাঝখানে দাঁড়িয়ে কি করছো? চকিত আধারের দিকে তাকায় জোনাকি। মানুষটা তুমি করে বলল ওকে। এটা কি ভুল শুনল? ওহু, ভুল শোনেনি তো, ঠিকই তো শুনেছে মনে হলো। আধার ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, ওভাবে তাকাচ্ছ কেন? ঠিকই শুনেছ, তুমি করেই বলেছি। জোনাকি দ্রুত দৃষ্টি সরাল। আধার আর একটু কাছে গিয়ে বলল,
আগে থেকেই ইচ্ছে ছিল নিজের বিয়ে করা বউ ব্যতীত অন্য কোনো মেয়েকে তুমি করে বলবো না। আর এখন তো তুমি আমার বিয়ে করা বউ। আপুই আমার লাগে জানেনি। চেঞ্জ করব আমি। আধার জোনাকির দুই বাহু ধরে বিছানায় বসিয়ে বলল, তার আগে তোমাকে ভালোভাবে বউ সাজে একটু দেখি আমি। গলা শুকিয়ে আসছে জোনাকির। লোকটার এরকম কথাবার্তায় অভ্যস্ত না, ও তাই কেমন কেমন লাগছে। তার উপর আবার লোকটা এখন ওর স্বামী। আজকে ওদের ফার্স্ট নাইট, আরও নার্ভাস হয়ে আছে ও। চুপচাপ অন্যদিকে মুখ করে বসে রইল জোনাকি। আধার দুই আঙুলের সাহায্যে জোনাকির থুতনি ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, আধারের জীবনে জোনাকি হয়ে আসার তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। একগুচ্ছ ভালোবাসা, এক আকাশ সম পরিমাণ ভালোবাসা। আমার জীবনের যত ভালোবাসা আছে সে সকল ভালোবাসা তোমার। লজ্জায় আর্স্ট হয়ে যায় জোনাকি। চোখ খিচে বন্ধ করে নেয়। বুক টিপটিপ করছে। লোকটা এরকম কথাও কি বলতে পারে? আধার বুঝল মেয়েটা লজ্জা পাচ্ছে। তাই প্রসঙ্গ পাল্টে বলল, আলমারির ডান পাশের ডোর খুললেই ওখানে তোমার সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবে। জোনাকি দু দণ্ড বসল না। দ্রুত উঠে গেল আলমারি খুলতে। আলমারি খুলেই হা হয়ে গেল। আলমারির এই পাট মেয়েদের শাড়ি জামা দিয়ে ভর্তি, কিন্তু একটাও জোনাকির আগের জামা না। জোনাকি সরু চোখে তাকালো আধারের দিকে। আধার মুচকি হেসে উঠে আসে। বেছে বেছে কালো রঙের একটা শাড়ি জোনাকির হাতে দিয়ে বলল, আজকে সন্ধ্যায় সব কিনে আলমারি লোড করেছি। চুড়িদারও আছে দেখছি, মাপ জানলেন কি করে? আধার আগাগোড়া জোনাকিকে দেখে বলল, তোমার যা বডি, মাপ জানা এতটাও টাফ ছিল না আমার জন্য। চোখের অনুমান। জোনাকি ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি? আধার মুচকি হাসল। বলল, রিল্যাক্স ম্যাডাম, জলের থেকে জেনেছি আমি। জোনাকি শান্ত হল। তারপর দ্রুত চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে দুজনে একসাথে নামাজ আদায় করে। আধার দেনমোহরের টাকা পরিশোধ করে, সোনার লকেট সহ চেনও পরিয়ে দিয়ে বলে, ড্রেসিং টেবিলের ড্রয়ারে একটা বক্সে গোল্ডের চিকন চুড়ি, দুটো রিং আর সিম্পল একজোড়া দুল আছে সব সময় পরে থাকার জন্য। সকালে ঘর থেকে বের হওয়ার সময় পরে বের হবা। জোনাকি বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। জোনাকি আঙুলে শাড়ির আঁচল পেঁচাচ্ছে বারবার। ওর কেমন যেন অস্বস্তি হচ্ছে। গভীর রাত, পুরো ঘরে ওরা দুজন ব্যতীত অন্য কেউ নেই। তাছাড়া সম্পর্ক বদলেছে দুজনের। বশপিয়ে বেয়াই বেয়ান থেকে এখন স্বামী স্ত্রী দুজনে। জোনাকি বিছানায় উঠে বসল। খাটের যে পাশ দেয়ালের সাথে লাগানো সে পাশে গিয়ে শুয়ে পড়ল। আধার ভ্রু কুঁচকে বলল, শুয়ে পড়লে? আমি না, আসলে কি করব তাহলে? ঘুম আসছে আমার। আধার জোনাকির দিকে ঝুঁকে গিয়ে বলল, তোমার কি আইডিয়া? আজকে চুপচাপ ঘুমিয়ে পড়ার জন্য ঘরটা এভাবে সাজিয়েছে সবাই। আজকের রাতটা কি ঘুমানোর? জোনাকি সারা ঘরে চোখ বুলাল। গোলাপের সুঘ্রাণ এখনো নাকে এসে বাড়ি খাচ্ছে। জোনাকি সব দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে সরাসরি আধারের দিকে তাকাল। আধারের চোখ দেখেই বুক ধক করে উঠে জোনাকির। চোখের মধ্যে ব্যাকুলতা স্পষ্ট। তবুও জোনাকি আমতা আমতা করে বলল, তাহলে কিসের? আধার জোনাকির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জোনাকিকে আধারের সম্পূর্ণ রূপে নিজের করে নেওয়ার রাত, ভালোবাসাকে ভালোবাসার রাত। কথাগুলো বলেই জোনাকির কপালের একপাশে গাঢ় চুমু খায় আধার। পবিত্র স্নিগ্ধ ভালোবাসাময় স্পর্শ পেয়ে জোনাকির হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়। চোখ খুলে রাখা যেন দায় হয়ে পড়ে। খুব ভোরবেলা নিজেকে আধারের বাহুডোরে খানিকটা এলোমেলো অবস্থায় দেখে লজ্জায় হাঁসফাঁস করে জোনাকি। রাতের কথা মাথায় আসতে লজ্জা যেন আরও বেড়ে যায়। দূর থেকে আজানের ধ্বনি কানে আসছে। জোনাকি আধারের থেকে নিজেকে ছাড়ালো বহু কষ্টে।
গোসল সেরে একেবারে পরিপাটি হয়ে এসে আধারকে ডাকতে লাগল। কয়েক ডাকেই ঘুম ভাঙে আধারের। জোনাকিকে একটানে নিজের বুকের উপর ফেলে কপালে চুমু খায়। তারপর গালে চুমু দিয়ে বলে, এত সকালে ডাকছো কেন? আদর লাগবে। আধারের কথা শুনে লজ্জায় জোনাকির গলা দিয়ে যেন শব্দ বের হচ্ছে না কোনো। আধার ফের ভ্রু নাচাল। জোনাকি আমতা আমতা করে বলল, জি না, উঠুন। ফজরের আজান দিচ্ছে, নামাজ পড়ব একসাথে। আধার আর কোনো কথা ব্যয় না করে উঠে দাঁড়াল। জোনাকির ঠোঁটে আলতো চুমু এঁকে এগিয়ে গেল শাওয়ার নেওয়ার জন্য। ওয়াশরুমেই ফ্রেশ হওয়ার পর পরার জন্য টি শার্ট ট্রাউজার আগেই দিয়ে রেখেছে জোনাকি। নামাজ আদায় করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে আধার। ডাকে জোনাকিকেও। জোনাকি কাছে যায় না আর। বলে, আপনি ঘুমান, আমি কিচেনে যাচ্ছি। কথাটা বলে দ্রুত দরজা খুলে বেরিয়ে যায়। আধার সেদিকে তাকিয়ে মুচকি হাসল। মেয়েটা পালালো ওর থেকে। মিহাদের সাথে একদিন দেখা করতে হবে, লোকটা না চাইলে জোনাকি ওর হতো না। কিচেনে এসে একা একাই রান্নার জোগাড় করতে শুরু করে জোনাকি। এ বাড়ির মোটামুটি সবার পছন্দের খাবার সম্পর্কে ধারণা আছে ওর। তাই সুবিধাই হলো সকালের নাস্তা বানাতে। নাস্তা বানানোর শেষ পর্যায়ে রেহানা রান্নাঘরে এসে বলল, আয় হায় বড় ভাবি, আপনি রান্নাঘরে কেন আইছেন? দাদিজান আর নিশি আপা আমারে দেখলে কথা হুনাইব। সরেন দেহি, আমারে নাস্তা বানাইতে দেন। আর একটু বাকি আছে, তাহলেই তো শেষ। আপনি বরং এটো বাসনগুলো একটু ধুয়ে দিন, অনেক কিছু নোংরা করে ফেলেছি আমি নাস্তা বানাতে এসে। রেহানা সম্মতি জানিয়ে বাসন ধোয়ায় মনোযোগ দেয়। আমিনা বেগম রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলে, বড় নাতবউ, তুমি এখানে কেন? রেহানা, নাতবউ রান্না করতেছে কেন? জোনাকি চুলো বন্ধ করে আমিনা বেগমের দিকে এগিয়ে এসে বলল, আমিই এসেছি দাদু, রেহানা আপা আমাকে বারণ করেছিল বারবার। ঘরে যাও তুমি, নতুন বিয়ে হইছে, এখন আমার দাদুভাইকে সময় দিবে, বেশি বেশি রান্নাঘরে আসার প্রয়োজন নেই। রান্না করার সময় অনেক পড়ে আছে, বিয়ের পর এই যে নতুন এই সময়টা যাচ্ছে, এটা আর আসবে না ফিরে। টেবিলে নাস্তা দিয়ে তারপর, কাল সবাই অনেক রাত করে ঘুমিয়েছে, 9টার আগে তো কেউ উঠবেই না, বাড়ির ছেলেদের অফিস বন্ধ আজ। কোনো চিন্তা নাই, যে যখন উঠবে নাস্তা করে নিবে। তুমি গিয়ে ঘুমাও, কেউ ডাকবে না তোমাদের। রাত্রে তো ঘুম হয় নাই ভালো করে, আধার দাদু ভাই ঘুমাতে দেয় নাই নিশ্চয়ই। শেষ কথাগুলো আমিনা বেগম নিচু স্বরে রসিকতা করেই বলল। জোনাকি লজ্জা পেয়ে মাথা নামায়। দ্রুত পায়ে এগিয়ে যায় ঘরের দিকে। ঘরের দরজা আটকে আবার বিছানায় গিয়ে আধারের পাশে শুয়ে পড়ল জোনাকি। আধার ঘুমিয়েছে ভেবে জোনাকি কাপা হাতে পেছনে থেকে জড়িয়ে ধরে আধারকে। সেই মুহূর্তেই আধার জোনাকির দিকে ঘুরে শক্ত করে বুকে আগলে নেয়। নাকে নাক ঘষে বলল, এতক্ষণে আসলে? অপেক্ষা করছিলাম। অপেক্ষা কেন? আমি তো নাও আসতে পারতাম। আমি জানতাম বাসার যেই তোমাকে দেখবে সেই ধমক দিয়ে ঘরে পাঠিয়ে দিবে। তাই তো অপেক্ষা করছিলাম। জোনাকি কিছু বলল না। আধার বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, মিহাদকে বিয়ে করার তো খুব ইচ্ছে ছিল, তাহলে সেই ছেলে বিয়ে ভাঙল যে? জোনাকি গোমরামুখে সবটা বলে আধারকে। সব শুনে আধার বলে, কিছু কথা বলবো, রেগে যাবে না তো? জোনাকি সরাসরি আধারের দিকে তাকিয়ে বলল, কি কথা? মিহাদের সাথে দেখা করেছিলাম আমি। জোনাকি সরু চোখে তাকিয়ে বলল, কি বলেছেন ওকে? বেশি কিছু না, শুধু বলেছিলাম তুমি আমাকে ভালোবাসো, এখন আমার উপর রাগ করেই ওর সাথে বিয়েতে হ্যাঁ বলেছ। আমারও তোমাকে ছাড়া একদমই চলবে না, তাই মিহাদ যেন এই বিয়েটা না করে। আপনি? আধার আর কিছু বলতে না দিয়ে জোনাকিকে নিজের সাথে জাপটে নিয়ে বলল, সব কথা পরে হবে। রাতে ঘুমাইনি ভালোভাবে, এখন ঘুমাবো। তুমিও ঘুমাবে, চোখ বন্ধ করো।
মনে মনে মৃদু হেসে চোখ বন্ধ করল জোনাকি। লোকটা আসলেই পাগল। বড্ড বেশি ভালোবাসে ওকে। শেষমেশ একটা গোমরামুখকে ভালোবেসেছিল ও। জোনাকি নিজেও তো চাইতো এই গোমরামুখ মানুষটাই যেন ওকে ভালোবাসে, ওর হয়। উপরওয়ালা ওদের দুজনের মনের কথাই শুনেছে। ওদের ভালোবাসাকে কবুল করেছে। এখন বাকিটা জীবন এভাবেই কাটিয়ে দিতে চায় দুজনে একসাথে। ব্যাস, আর কি লাগে এক জীবনে। সমাপ্ত। গল্প একগুচ্ছ ভালোবাসা। লেখনীতে অর্নিশা সাথী।